উলটপুরাণ বলা যায়। এ রাজ্যে এতদিন বড় বড় ছেলেরা বড় বড় ঘটনা ঘটিয়ে হঠাৎ ছোট ছোট ছেলে হয়ে যেতেন, আর এবার বোধহয় উৎসাহ পেয়ে ছোট ছোট ছেলেরা বড় ঘটনা ঘটিয়েছে। কোনো সন্দেহ নেই যে লজ্জার দিক থেকে অত্যন্ত বড় ঘটনা। আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যা হলো, সত্যি সত্যি সেই ঘটনা বলতেও আমাদের লজ্জা বোধ হওয়া উচিত। অনুত্তীর্ণ যারা ছাত্র তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার বন্দোবস্ত করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই অঙ্কের প্রশ্নপত্র কঠিন হয়েছে এই অজুহাতে, এবং প্রত্যেকটি ছাত্রকে 65 নাম্বার, আমি ভুল বলছি না, 65% নাম্বার দিতে হবে, এই দাবিতে আজকে ভাঙচুর চলল। অভিযোগ যে অধ্যাপকদের দিকে মারমুখী ছাত্ররা ছুটে যায়, এবং আরও দুর্ভাগ্যের উপাচার্য, যিনি অত্যন্ত অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, সম্প্রতি সার্জারি করে মুম্বাই থেকে এসেছেন, বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ছাত্রদের ভালোবাসার টানে, কর্তব্যের টানে, তার ঘরে ভাঙচুর চালানো হলো। সেই নিয়ে আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব, আমাদের আজকের বিষয়। কাল আক্রান্ত শিক্ষক, আজ আলিয়া বিশ্ববিদ্যালয়। ফেলকে পাশের দাবিতে বেপরোয়া ভাঙচুর তৃণমূল। আমরা এই আলোচনায় সরাসরি কথা বলবো আক্রান্ত উপাচার্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের আবু তাহের খানের সঙ্গে। আর এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে আমার একদিকে রয়েছেন মিরাতুর নাহার, লেখক সমাজবিদ, আছেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক, অন্যদিকে আনন্দদেব মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এবং সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা আমাদের স্তম্ভিত করেছে, লজ্জিত করেছে, সেই ঘটনা। শিক্ষাঙ্গনে ফের তৃণমূলের তাণ্ডব। উপাচার্যকে হুমকি, অফিসে ভাঙচুর। বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবাধ বিশৃঙ্খলা। এবার ঘটনাস্থল আলিয়া বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় বসেনি এমন ছাত্রদের গ্রেস নম্বর দিয়ে পাশ করাতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের এই দাবিতেই সোমবার থেকে উত্তাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। মঙ্গলবার উপাচার্য জানিয়ে দেন পরীক্ষা না দিলে কোনোভাবেই পাশ করানো সম্ভব নয়। এরপরই মারমুখী হয়ে ওঠে শাসক দল নিয়ন্ত্রিত ছাত্র সংসদের সদস্যরা। অভিযোগ, উপাচার্যর ঘরে ঢুকে তাঁর সামনেই ব্যাপক ভাঙচুর চালায় তারা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কনফারেন্স রুম এবং কম্পিউটার রুম। শুধু তাই নয়, অভিযোগ উপাচার্য এবং অন্যান্য অধ্যাপকদের মারতে পর্যন্ত উদ্যত হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ছেলেরা উদ্যতভাবে এসে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের মোহাম্মদ নঈমকে মারতে আসে। সঙ্গে সঙ্গে আমি একটুকু বাধা দিলাম, তখন ওই ছাত্ররা দেন অ্যান্ড দেয়ার ওই টেবিলের উপরে যে সমস্ত গ্লাসগুলো ছিল সেগুলো ভেঙে ফেললো। এই ছাত্ররা কারা? এই ছাত্ররা যে জিএস আছে আব্দুর রৌফ, ওরা তো আপনারা দেখবেন ওখানে ব্যান্ড লাগানোই আছে, সেখানে ওরা নিজেরাই লিখেছে টিএমসিপি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে রাজ্য সরকারের কাছে খবর পর্যন্ত পাঠাতে হয় আতঙ্কিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ছাত্ররা আমাদের সঙ্গে ধেয়ে আসে, নানান অসভ্য ভাষা তারা গালিগালাজ করে, নিগ্রহ হয়েছে, শারীরিক নিগ্রহ, অনেকে ঠেলাঠেলি হয়েছে। একটা ব্যাপারে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যাপারে কি আলোচনা চলছিল ডিপার্টমেন্টের সঙ্গে, আমাদের ম্যাথমেটিক্স টিচাররা বা আর অনেক টিচাররা ছিল। আমরা তো মিটিং করছিলাম, আমরা মিটিং চলাকালীনই হয়েছে তো এটা। ঘটনাস্থলে পৌঁছন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রধান সচিব। তিনি গিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অবশ্য যা হওয়ার হয়ে গিয়েছে। কাঁচ টাচ ভেঙে দিয়েছে, যেটা দেখলাম ভিতরে দুটো জায়গায় কাঁচ ভেঙে দিয়েছে। এবার অ্যালিগেশনের টাইম মনে হচ্ছে। হ্যাঁ, ফোনে উনি জানিয়েছিলেন যে উনি ঘেরাও হয়ে গেছে। ছবি যেখানে কথা বলছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের দাবি তারা নাকি কিছুই করেনি। তাহলে এই কীর্তি কার? ভাঙচুরের কথা বলা হয়েছে, সেটা আমি আবারও খণ্ডন করছি। ভাঙচুরটা আমরা ভাঙচুর একদম কোনোভাবে রিলেটেড না। শাসক দলের ছাত্র নেতা অভিযোগ অস্বীকার করলেও তাঁর এবং আরও 4 টিএমসিপি নেতার বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যদিও এখনও অধরা অভিযুক্তরা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।
আবু তালেব খান স্বয়ং উপাচার্য এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো, আমরা ভুল বুঝছি না তো? মানে অনুত্তীর্ণ ছাত্রদের জন্য পরীক্ষা অ্যারেঞ্জ করেছিলেন, সেখানে প্রশ্ন নাকি কঠিন হয়েছে এবং তাদের দাবি যে 65% নাম্বার দিতে হবে। মানে আমি বলছি এটা দাবি না, মানে আমি বলছি এটা আবদার, দাবি, মানে আমি একে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আপনার কাছে স্যার শুরুতে আমি জানতে চাইবো দাবিটা কি ছিল, যে যারা পরীক্ষাও দেয়নি বা পরীক্ষা অসম্পূর্ণ রেখে প্রতিবাদ দেখিয়ে উঠে গেল তাদের 165 দিতে হবে? না, যে সমস্ত ছাত্ররা না যারা পরীক্ষা দিতে পারে বেরিয়ে এসছে, যারা পাস করতে পারবে না তাদের জন্য এবং সমস্ত ছাত্রদের 65% দিতে হবে। এবং 24 তারিখে একটা পরীক্ষা আছে, সেটাতেও 65% মার্ক দিতে হবে, ওটা পরীক্ষা না দিয়ে আর কি। আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, গোটা শিক্ষামহল জানেন যে আপনি অসুস্থ, মনের জোরে কাজে জয়েন করেছেন, আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও নিঃসন্দেহে জানতো, তা সত্ত্বেও ঠিক কতটা মানসিক চাপ, কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আপনাকে যেতে হলো? আপনার নিজের ঘরে ভাঙচুর হলো, কোনো সম্পত্তির এস্টিমেট করেছেন যে কত টাকার বিশ্ববিদ্যালয়ের সরকারি সম্পত্তির ক্ষতি হলো? শুনুন, এই বিশ্ববিদ্যালয় অক্লান্ত পরিশ্রমে মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তায় করা হয়েছে। ওনার অফুরন্ত ভালোবাসা যাতে বিশ্ববিদ্যালয়টা ভালো হোক উনি করেছেন। এবং এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছে সেগুলো ছাত্ররা ভেঙে ফেলছে, এটা ঠিক নয় আর কি। এবং এটার অনুমান 10 লক্ষের উপরে মানে ক্ষতিকারক হয়েছে। আপনি গৌহাটি আইআইটিতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আপনার গোটা শিক্ষকতার যে অভিজ্ঞতা, আপনি একজন প্রবীণ মানুষ, কোনো রকম এর আশেপাশে রাখতে পারবেন এই ধরনের কোনো অভিজ্ঞতা এর আগে আপনার হয়েছে, নাকি একেবারে এসে এই অভিজ্ঞতা আজকে আপনার শিক্ষক সত্তাকেও নাড়িয়ে দিয়ে গেছে? আমি দুটো আইআইটিতে কাজ করেছি, আইআইটি গুয়াহাটি, আইআইটি পাটনা, কিন্তু এটা আমার প্রথম অভিজ্ঞতা এবং দুঃখজনক। পঠন পাঠন কি স্বাভাবিকভাবে চলতে পারবে না? সেখানেও এই অন্যায্য দাবি, এই প্রতিবাদ বাধা হয়ে দাঁড়াবে। আগামীকাল থেকে কি পঠন পাঠন স্বাভাবিক করতে পারবেন? শুনুন, কোনো কোয়ালিটির কম্প্রোমাইজ হবে না। এখানে পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে, কোয়ালিটি অফ এডুকেশন মেনটেন করতে হবে। এবং এখানে এসছি এবং ছাত্রদের সঠিক পড়াশোনা করে নম্বর নিয়ে পাস করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। নম্বর দিয়ে দেবো, পাস করে যাব, ওটা হবে না এখানে, আমি থাকাকালীন হবে না আর কি। অনেক ধন্যবাদ আপনাকে যে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই কঠিন সময়েও আমাদের সঙ্গে কথা বললেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি মীরাতুন্দির কাছে আসবো। মীরাতুন্দি, মানে আমি বলছি ছাত্র শিক্ষক সম্পর্ক, আদর্শ সম্পর্ক, এই সমস্ত বাদ দিন, একজন মাস্টারমশাই যিনি অসুস্থ ছাত্রছাত্রীদের কাছে আসছেন, তিনি এই ব্যবহারটা ডিজার্ভ করেন? একজন প্রবীণ মানুষ, তিনি শিক্ষক, এই পরিচয়ও বাদ দিন। মানে যেটা আজকে হলো, মানে কোন যন্ত্রণার জায়গা থেকে এরম একজন স্নেহপ্রবণ শিক্ষক রাজারহাট থানায় গিয়ে 5 জনের নামে, 5 জনই শাসক দলের ছাত্র সংগঠন করেন, তাদের নামে কমপ্লেন করতে হলো? মানে এরপর তো পুলিশ দিয়ে বিশ্ববিদ্যালয় চালাতে হবে। যে ঘটনা আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে সুমন, সে সম্পর্কে মন্দ কথা কিছু বলতেই হবে। তার আগে ভালো কথাটি বলে নিই। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় যিনি আছেন, যার উপর আক্রমণ করলো তারই শিক্ষার্থীরা, ছাত্ররা, তিনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু মনের দিক থেকে তিনি সত্যি সত্যি অত্যন্ত সক্ষমতার পরিচয় দিয়েছেন। এবং আরেকটি ব্যাপারও ভালো লাগলো, হাসি মুখে কথা বলছেন, কোনো রকম বিরক্তি প্রকাশ করেননি। এটি একজন শিক্ষাগুরু বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে কাম্য। সেটা ভালো দিক আমাদের চোখে পড়েছে। আর যে ঘটনাটির তাৎপর্য বা গুরুত্ব কতখানি, সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি এই ছাত্ররা
এরা তো সমস্ত ছাত্র সমাজের প্রতিনিধি। অতএব সমস্ত ছাত্র সমাজের কাছে যে ধ্বংসের বার্তা দিল, ধ্বংস করা যায় বলে, সেই বার্তাটি অত্যন্ত নিন্দনীয়। রাজ্যকে নষ্ট করার নীতি যে চলছে রাজ্যে, সেটাই দেখানো হলো। দ্বিতীয় হলো, এরা তরুণ প্রজন্মের প্রতিনিধি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি। এই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা যে তরুণদের উপর এত আশা ভরসা রাখি, সেই আশা ভরসাকে নষ্ট করে দিল। শুধু ভাঙচুর নয়, শিক্ষা প্রতিষ্ঠানের ঘর দেওয়াল ভাঙচুর করেছে, 10 লক্ষ টাকার সম্পত্তি তা নয়, আরও অনেক অনেক দামি সম্পত্তি তারা নষ্ট করলো। সেটা হচ্ছে মানব সম্পদ ভবিষ্যতের। তৃতীয় হলো শাসক দলের ছাত্র প্রতিনিধিরা। অতএব সেই শাসক দলের এখানে রীতিমতো শাসক দলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা কি ধরনের ছাত্র প্রতিনিধি তৈরি করছে, যারা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে ভাঙচুর করার কাজে লাগে এবং যিনি প্রধান তার উপর এতখানি নির্মম অত্যাচার করেন ভাষাগতভাবে এবং অন্য দিক থেকেও। শেষ কথা বলবো যে এই প্রতিষ্ঠানটি একটা পিছিয়ে পড়া রাজ্যের একটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠিত, যেটা উনি বললেন মুখ্যমন্ত্রী নাকি অনেক সাধ করে গড়ে তুলেছেন। খুব সত্যি কথা। এই রকম পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শাসক দলের ছাত্র প্রতিনিধিরা এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কি বার্তা দিল? এই সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা কি আর পরিশ্রম করে কষ্ট স্বীকার করে শিক্ষা লাভ করার যে অর্জন করার যে মনোবৃত্তি, সেটাকে বজায় রাখতে পারবে? এই আমাদের প্রশ্ন। এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু সংযোজন করি, মনে হচ্ছে এরা পরিবার থেকে শিক্ষা পায় না, এরা সমাজ থেকে, পরিমণ্ডল থেকে শিক্ষা পায় না। এদের একমাত্র গুরু হচ্ছে এদের নেতা নেত্রীরা। সেই শিক্ষা গুরু এদের, তারা নিতান্তই ব্যর্থ, অথবা তারা ইচ্ছা করেই এই ব্যর্থতার জায়গায় গেছেন, কারণ তাতে তাদের অন্য সাফল্য রয়েছে, সেটা রাজনৈতিক সাফল্য বলে ভাবছেন, কিন্তু ভুল ভ্রান্ত দর্শন, রাজনৈতিক দর্শনে ভুগছেন তারা। আমি আরেকবার দর্শকদের দেখাতে চাইব যে দাবির ভিত্তিতে আজকে এই অধ্যাপক, অধ্যক্ষ, উপাচার্যকে নিগ্রহ এবং যে দাবির ভিত্তিতে আলিয়া বিশ্ববিদ্যালয় কার্যত ভাঙচুর চালানো হলো, উপাচার্য নিজে বললেন অন্তত 10 লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হলো, কি সেই আজব দাবি? ছেলেরা উদ্ধত হয়ে এসছে। আমি এমনি ক্যান্সার পেশেন্ট, সো আমি একটু অস্বস্তি ফিল করছিলাম। ওরা জানে যে আমি অসুস্থ। আবু তালেব খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও শিক্ষাদানের ব্রত থেকে কোনোদিনও পিছিয়ে আসেননি যিনি। কয়েকদিন আগেই ক্যান্সারের জটিল অস্ত্রোপচার করে শুধুমাত্র পড়ানোর টানে ফিরে এসেছেন বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, সেই মানুষটিকেই মঙ্গলবার মারতে উদ্যত হলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কারণ পরীক্ষায় না বসেও পাশ করিয়ে দেওয়ার দাবি মানতে রাজি হননি তিনি। ঘটনার সূত্রপাত সোমবার। অঙ্কে ফেল করা ছাত্রদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হচ্ছিল ওই দিন। প্রশ্ন কঠিন হয়েছে এই অভিযোগে পরীক্ষা বয়কট করেন কয়েকজন ছাত্র। অভিযোগ, উপাচার্যর ঘরে গিয়ে কার্যত হুমকির সুরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বলে, যারা পরীক্ষায় বসেননি তাদের 65% নম্বর ব্রেস দিয়ে পাশ করিয়ে দিতে হবে। অর্থাৎ পরীক্ষায় বসার প্রয়োজনটুকু বোধ করেননি যারা, তাদেরই নাকি পাশ করিয়ে দিতে হবে গ্রেস নম্বর দিয়ে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার উপাচার্য জানিয়ে দেন, পরীক্ষা না দিয়ে পাশ কোনো মতেই সম্ভব নয়। অভিযোগ, এরপরই বিশ্ববিদ্যালয়ের ওপর আছড়ে পড়ে শাসক দলের অনুগামী ছাত্রদের রোষ, যার চিহ্ন বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গে। ছাত্রদের ডিমান্ড, আগামী 24 তারিখে একটা পরীক্ষা আছে, সেটা MA 102। এই দুটো পরীক্ষাতে পরীক্ষা না দিয়ে সব ছাত্রকে 65% মার্ক দিতে হবে, যে সমস্ত ছাত্ররা সাপ্লিমেন্টারি এক্সাম দিচ্ছে। একবার ফেল করেছে, এরা দ্বিতীয়বার পরীক্ষায় বসছে। তাই এবার যদি যারা ফেল করবে তারা তৃতীয়বারে বসতে হবে। সেইটা না বসার জন্যেই ছাত্রদের GS সে এসে উপাচার্যর কাছে ডিমান্ড করছে, এই পরীক্ষার ব্যাপারে আপনাকে ডিসিশন নিতে হবে। এমনকি অভিযোগ, অসুস্থ উপাচার্যর দিকে তেড়ে যেতেও দ্বিতীয়বার ভাবেননি তারা। কিন্তু পরীক্ষায় না বসা কোনো ছাত্রকে গ্রেস নম্বর দিয়ে পাশ করানো কি কখনো উপাচার্যের পক্ষে সম্ভব? এই দাবিতে বিশ্ববিদ্যালয় তাণ্ডব কি আসলে ছাত্র রাজনীতিকেই কলুষিত করা নয়? এমন আজব দাবি তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত সংসদের মাথায় এলো কি করে?
কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দদেব বাবু, আমি যদি জাস্ট গত 5 বছর, 6 বছর, 7 বছরের একটা ক্রনোলজি করি, তাতে পরিষ্কারভাবে এই কলকাতা শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে, রাজ্যে তো বটেই, ফেল করা ছাত্রকে বা ফেল করা ছাত্রীকে পাশ করিয়ে দিতে হবে, এটা একটা দাবি হিসেবে উঠে আসছে। এর পেছনে রাজনৈতিক সাপোর্ট জুটে যাচ্ছে এবং তার প্রতিবাদে এই ভাঙচুর, এই ধরনের নিগ্রহের ঘটনা ঘটছে। কোথায় যাচ্ছি আমরা? পরীক্ষা ব্যবস্থা তুলে দিলে তো হয়। আসলে আমরা যাচ্ছি একবারে রসাতলের দিকে, কোথায় যাচ্ছি বলে এটাই মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি সাধুবাদ জানাবো উপাচার্য মহোদয় এবং প্রশাসনকে, তারা যে বলিষ্ঠ পদক্ষেপটা নিয়েছেন, কোয়ালিটিকে সঙ্গে কম্প্রোমাইজ করবেন না, এবং যারা অভিযুক্ত ছাত্র তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। কিন্তু এই জিনিসটা খুব প্রত্যাশিত। আপনি যে কথাটা বললেন, এই বিশেষ করে এই পরিবর্তনের পর থেকে শাসক দলের ছাত্র আন্দোলনের চেহারা কিন্তু এইটাই, এবং ফেল করিয়ে দেওয়া ছাত্রকে পাশ করানোর জন্য আন্দোলন যে ব্যাপকতার রূপ নিয়েছে সেটা সত্যি চিন্তার বিষয়। এবং এই ধরনের জিনিস যদি চলতে থাকে তাহলে শিক্ষাঙ্গনে কোনো মানুষ শিক্ষকতা করতে আসবেন না, কোনো উপাচার্য তার দায়িত্বভার নিতে আসবেন না। আপনি ভাবতে পারছেন মালদা ছাত্র নেতা শিক্ষককে হুমকি দিচ্ছে যে দর্শন করা? এটা হতে পারে, এটা কখনো ভাবাই যায় না। তার মানে এরা পড়তে আসেনি, এরা এসছে অসভ্যতা করতে, এরা সমাজ বিরোধী। আমি এদের সমাজ বিরোধী বলি। সমাজ বিরোধী শুধু যারা বোমা মারে তারা নয়, এই যে কাজ এরা করেছে, এরা ছাত্রসুলভ কাজ করেনি, এবং এর দায়িত্ব নিতে হবে কিন্তু শাসক দলকে, বিশেষ করে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যে সমস্ত বাক্য ব্যয় করেন, ছাত্রদের বেশি নম্বর দাও, এই কথা যেন কখনো না বলেন। তার একটা দায়িত্ব থাকা উচিত, এবং তিনি যদি দায়িত্বশীল হন, দিনের পর দিন যে ঘটনা তার দলের ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা ঘটাচ্ছে তাদের সংযত করতে হবে। তিনি তো অনেক এদের নিয়ে ওয়ার্কশপ করেন। আপনি একটা বিবৃতি দেখেছেন? একটা বিবৃতি নেই। তার কারণ হচ্ছে প্রচ্ছন্ন মদত পেছনে রয়েছে। কিন্তু এটা ভেবে রাখা দরকার, এই জিনিস সাধারণ মানুষ বেশি দিন সহ্য করবে না, আর এর বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আস্তে আস্তে সংঘবদ্ধ হবে। এরা এটা বুঝতে পারছে না, আর যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন এরাই কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়ে ওকে ধ্বংস করবে। আমি পার্থবাবুর কাছে যাবো। পার্থবাবু, কালকেই আমরা দেখেছি সিউড়ির একজন জনপ্রিয় শিক্ষক কিভাবে তাকে মার খেতে হলো। আজকে মানে শিক্ষক সমাজ কিভাবে আক্রান্ত হচ্ছে, যে শিক্ষক পরের দিন বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হচ্ছে। একটা বিবৃতি পেয়েছেন? কোন পরিস্থিতিতে একজন উপাচার্যকে এফআইআর করতে হয় 5 জন ছাত্রের নামে? প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে। এটাই ইনফ্যাক্ট মানুষ, আমাদের রাজ্যের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। পরিবর্তনের পরে দেখবেন একটা কথা বারবার বলা হচ্ছিল যে দলতন্ত্র মুক্তি। এখন এই যে রোজ আপনার মতো সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত বিজ্ঞাপন এই যে দলতন্ত্র মুক্তির, সেগুলো হচ্ছেই একেবারে 58 বছরের ছোট্ট ছেলে ম্যাগি খান, তিনি হচ্ছেন যে রায়গঞ্জে যে যাত্রা শুরু করেছিলেন শিক্ষক নিগ্রহের, সেটা কালে কালে বাড়তে বাড়তে আজ বিকেলে আলিয়া অবধি পৌঁছেছে। এবং এই মনে আছে রায়গঞ্জে ঘটনার পর 15 দিনের মধ্যে 3টে ঘটনা ঘটেছিল। এক্স্যাক্টলি, কোনটার বিবৃতি আছে, এবং এটা একটা রোগ, কেউ তিরস্কার। এবং এই ছাত্ররা যখন এই গন্ডগোলগুলো করছে, যদি এদেরকে সংযত না করা যায়, নিয়ন্ত্রণ না করা যায়, এই রোগগুলোর ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে, এবং আজ আলিয়া, কাল যাদবপুর, পরশু প্রেসিডেন্সি, এই করে গোটা রাজ্যে ছড়াবে। কিন্তু সেখানে আনফর্চুনেটলি আমাদের শাসক দলের নেতা নেত্রীদের প্রায় নির্বাক ভূমিকা, এবং আরো বিপজ্জনক বাধ্য হচ্ছেন তার ক্ষেত্রে সরকারি আইনজীবী যাচ্ছেন না। দেখলাম আমরা আরেকটা কারণ, আমি ছোট ছেলে মেয়েদের আজকের ঘটনা সত্যি ছোট, আপনি বললেন, এরা হচ্ছে যে ইন্সপায়ার্ড হয়, এদের একটা ফ্রেন্ড ফিলোসফার গাইডের কনসেপ্ট আছে। সেখানে দেখবেন অনুব্রত, আরাবুল, মনিরুল, এরা যদি আপনার ফ্রেন্ড ফিলোসফার গাইড হয় এবং এরা যদি দক্ষ সংগঠক হয়, তাহলে সংগঠন করার যে আর্ট, সেটা হচ্ছে যে এরা শিখতে শুরু করে কি করে, এবং যেখানে আমার কথাই শেষ কথা এবং বিনা আলোচনাতে
দেখবেন আলোচনা কোথায় হচ্ছে, বিধানসভা থেকে গ্রাম সভা, কোথাও আলোচনার পরিবেশ নেই। ফলে আমি যে কথা বলবো আপনাকে মানতেই হবে। মানে আমি ভাবতে পারি না পার্থবাবু, আপনি অধ্যাপনা করেন, আপনার ছাত্ররা এসে এটা আলোচনার বিষয়ও হতে পারে না যে ফেল করা ছাত্র বলছে আমার 65% দিতে হবে, এবং শুধু ফেল করে না, দাবি, একে দাবি বলবো। পরীক্ষায় বসেনি এরকম ছাত্র বলেছে যে তাকে 65% দিতে হবে। এটা তো সেই মামার বাড়ি আবদার বললেও কম বোঝাচ্ছে। এবং এর উপর দাঁড়িয়ে যদি স্টুডেন্ট মুভমেন্ট আজকের হয়, এটা ছাত্র আন্দোলনের লজ্জা। এই মুভমেন্ট কিন্তু, এই স্টুডেন্ট মুভমেন্ট পশ্চিমবঙ্গ অন্তত আশা করে না যে ছাত্র আন্দোলন যদি হয়, আমি মনে করি জাস্টিফাইড গ্রাউন্ডে হওয়া উচিত। কিন্তু আজকের ছাত্র আন্দোলনের যে চেহারা, শাসক দলের সংগঠন, বিশেষত ছাত্র সংগঠন তারা যেভাবে করছেন, তাতে আনফরচুনেটলি শিক্ষা নৈরাজ্যের পরিবেশটা প্রতিষ্ঠিত হওয়া লড়াইটা আরো বেশি ত্বরান্বিত হচ্ছে। আমি এই ব্যক্তি থেকে আক্রমণটা কিভাবে প্রতিষ্ঠানের দিকে হচ্ছে, আরো ব্যাপ্ত হয়ে যাচ্ছে, ব্যাপ্তিটা ক্রমশ বাড়ছে, আপনাদের দেখাবো সিউড়ির ঘটনাকে কেন্দ্র করে আজকের এই ঘটনা। এ যেন হাঁটি হাঁটি পাপা, স্কুলের ভেতরে শিক্ষক পিটিয়ে পার পেয়ে সাহস ঊর্ধ্বমুখী। এবার তাই হানা একেবারে বিশ্ববিদ্যালয়। বীরভূমের পর এবার কলকাতা। দুটো জায়গা আলাদা হলেও দুঃসাহসে মিল দু জায়গাতেই। আর এই দু জায়গায় যেখানে আক্রান্ত শিক্ষা, সেখানে গড়িয়ায় চিকিৎসক। পড়ুয়াদের অত্যাচারে যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই দুরাবস্থা, তখন বীরভূমের শিক্ষাঙ্গন থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গিয়ে শিক্ষককে বেধড়ক পেটানোর ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। 24 ঘন্টা কেটে গেলেও একজনও গ্রেফতার হয়নি। সোমবার সিউড়ি থানার লাঙ্গুলিয়া হাই স্কুলের শিক্ষক পার্থপ্রতিম মুখোপাধ্যায়কে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। কিন্তু এতজন মিলে মেরে শিক্ষককে হাসপাতালে পাঠিয়ে দিতে পারলেও একজনকেও গ্রেফতার করতে পারল না পুলিশ। কারণ তাদের অজুহাত, আক্রান্ত শিক্ষক যেহেতু কারো নামে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের করেননি, তাই কাউকে ধরা যাচ্ছে না। তাই পুলিশ এখন শিক্ষকের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায়। তার বয়ানের ওপর ভিত্তি করেই নাকি নেওয়া হবে ব্যবস্থা। অনেকে কটাক্ষের সুরে বলছে, এ তো পুলিশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ করা হয়নি তো কি হয়েছে, অভিযুক্তদের খোঁজার দায়িত্ব তো পুলিশেরই। এমনকি খোদ শাসক দলের সিউড়ির সাংসদ ও বিধায়ক পর্যন্ত বলছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নিতে। কে উপস্থিত ছিল আমার কাছে ইম্পর্টেন্ট না, ভুল কাজে সমর্থন নয় এটা, এবং সেটা কে উপস্থিত কার জন্য হয়েছে সেটা আমি জানি না, ঠিক ভুল জানি না, কিন্তু যেই করে থাকুক সেটা অন্যায় করা হয়েছে। এই ধরনের ঘটনা এটা কখনোই আমরা সমর্থন করি না। যারা করেছেন এটা গর্হিত কাজ করেছেন। একজন শিক্ষককে ক্লাসরুম থেকে বার করে এসে ছাত্রদের সামনে তাকে মারধর করা, এটা তো কোনো সামাজিক কাজকর্মের মধ্যে পড়ে না। তাহলে এরপরও কেন গ্রেফতারে অনীহা পুলিশের, বুঝে উঠতে পারছেন না অনেকেই। আর বীরভূমে যেখানে শিক্ষক নিগ্রহে কেউ গ্রেফতারি হননি, সেখানে গড়িয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে তার নামই নেই এফআইআরে। আর তৃণমূল নেতা সহ যাদের নাম এফআইআরে রয়েছে তারা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আশ্চর্যের শেষ সেখানেই নয়, যেই আক্রান্ত চিকিৎসক দম্পতি মারধরের অভিযোগ করেন, সঙ্গে সঙ্গে পাল্টা হিসেবে ওই চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির এফআইআর করেন এক মহিলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলাও এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত। এলাকাবাসীর প্রশ্ন, তাহলে কি চিকিৎসকের ওপর হামলার ঘটনা থেকে নজর ঘোরাতেই মিথ্যে মামলা দায়ের করে পাল্টা চাপ শাসক দলে? যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়ের দাবি, মৃত ব্যক্তি বা অভিযোগকারিনী কেউই তৃণমূলের নয়, ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তৃণমূল। এবিপি আনন্দ। সমীরবাবু, নবান্ন থেকে প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো হলো, তাকেও ঘেরাও হয়ে থাকতে হলো। মানে আমি বলছি যে মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রীর দফতর, সেখানে তার দলের ছাত্র সংগঠন এই করলে তো কালকে নবান্ন আক্রমণ করে ফেলবে। না, আমি বলছি যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেমন আলিয়া বিশ্ববিদ্যালয়, এটা বলেইছেন উপাচার্য, তার সাথে ডায়মন্ড হারবার, যে সমস্ত নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, কাজী নজরুল, এই সরকার এসে কতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। না, উপাচার্য যা বলেছেন, কিন্তু আমার বলছি এটাই যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এই স্বপ্ন ভঙ্গ হচ্ছে। আমি কি বলছি যে বিচ্ছিন্ন ঘটনা এটা, এই ঘটনা দিয়ে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে যাচ্ছে বা শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম মানার দরকার নেই। আমি বলছি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্টে, আপনারই কথা মেনে বলছি, স্বপ্নের প্রজেক্টের যদি এই অবস্থা হয়
তারই দলের ছাত্র সংগঠনের হাতে অন্য প্রজেক্ট যদি এটা আইনের দৃষ্টিতে মানে কালকে অন্যায় হয়ে থাকে যদি প্রত্যেককে 65 দিতে হবে না না একদমই ঠিক আমি ওই আলোচনাটাই আসছি যে দেখুন পাস সব ছাত্রছাত্রীরাই করতে চায় ছাত্রছাত্রীরা সব মানুষের জীবনে পাস করতে চায় কিন্তু পাস করতে চাই বলে 65% নাম্বার না পরীক্ষা দিয়ে এটা অন্যায় আবদার আমি বলছি ঘেরাও করে পাস করা যায় না পাস করতে তো পড়াশোনা করতে হবে নিশ্চয়ই আমি একবারে একমত কিন্তু যখন সেই ছাত্রছাত্রীরা মানে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে মানে হোক চুম্বন হোক কলরব করে বা ন্যাপকিন আন্দোলন করে তখন আমার মনে হয় এই পার্থবাবু বা আনন্দবাবুরা যদি প্রতিবাদ করতেন আমরা শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষকরা অন্তত ছাত্রদেরকে যে ছাত্র আন্দোলনে কি এইগুলো এই সরকারকে দেখতে হচ্ছে হোক কলরবটাকে সম্মান করি কিন্তু হোক চুম্বন বা হোক ন্যাপকিন নিয়ে আন্দোলন এইগুলো কোথায় চলে যাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে পুলিশ বাহিনীকে নিয়ে ছাত্র পেটাতে হয়নি 1 নম্বর 2 নম্বর কথা হচ্ছে আপনি ছাত্রছাত্রীদের দিকে আঙুল তুলছেন আমি বলছি যারা ভাঙচুর করলো তাদের কিছু বলছেন তো বলছি তৃণমূলের ছাত্ররা হলেও তো তারা ছাত্র হিসেবে যখন বিরোধী ছাত্ররা যাদবপুরের শাসক দলের ছাত্রদেরকেই তো ছাত্র কোনদিন বিরোধী হয় না না আমি বলছি তা নয় রাজনৈতিক কারণে এখন তো অনেকগুলো প্যাটার্ন আছে যেমন টিএমসিপি এসএফআই ডিএস এগুলো তো আছে আমার বক্তব্যটা বললে শোনো আমি দোষারোপ করছি না তোমার আমি বলছি ছাত্রদের যে মানসিকতাটা তুমি যে বললে সমর্থনযোগ্য আজকে একবারই সমর্থনযোগ্য এবার আমাকে যেমন করেন না তেমনি শিক্ষামন্ত্রীও করেন না আমার মনে হয় এই স্যারই কিছুদিন আগে টিভিতে বলেছিলেন এই যে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে সঙ্গে আমরাই তো আলোচনা করেছিলাম ছাত্রনেতা শাস্তি হয়েছে মামলাতে শাস্তি হয়েছে এই সরকারের সময় সেটা হয় সেই জন্য সরকারি আইনজীবী যাদবপুরে হোক কলরবটাকে বলিনি আমি যাদবপুরের হোক কলরবের মাধ্যমে অভিজিৎ বাবু ছাত্রদের পুলিশ থেকে পেটানোর পর যে আন্দোলন হয়েছিল আমি সর্বান্তঃকরণে তাকে সমর্থন করেছি দাঁড়াও তারপরের যে ন্যাপকিন আন্দোলনকে আমি সমর্থন করি না ভালো নাম্বার 2 তোমাকে জানতে হবে এই যে এফআইআর ধরে নিয়ে গিয়ে কিছু হবে না সেদিনকে সৌমিত্রকে ধরার জন্য আমি এই চ্যানেলে বলেছিলাম আমি নিয়ে গিয়ে তার জামিনের আবেদন কোনো উকিল গিয়ে সরকারি আইনজীবী আসেনি সরকার চায় এরা বাইরে বেরোক এরা যা করছে তাই করুক তাহলে এখানে শেষ কিন্তু বিশ্বাস করুন আমার ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিশ্বাস করুন আমি ভাবতেও পারিনি যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কথা আলোচনা করতে করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের প্রসঙ্গ আসবে এ সত্যি ভাবা যায়নি তবে এটাই বোধহয় প্রমাণ করে দেয় যে আন্দোলনের ইম্প্যাক্ট পড়েছিল এবং সেই ইম্প্যাক্ট এখনো চলছে ছোট্ট একটা বিরতি তারপরে দেখব ত্রিনেত্র নিয়ে হঠাৎ আমাদের তদন্তকারী সংস্থা সিবিআই এর ত্রিনেত্র উন্মোচিত হয়েছে কেন বলছি ছোট্ট বিরতির পর দেখা হবে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন পাওয়া যাবে না কিন্তু গরিব মানুষের লুট হওয়া কোটি কোটি টাকার সন্ধান কি পাওয়া যাবে অবশেষে ইডি তদন্ত করছিল অবশেষে সিবিআই প্রায় 6 মাস ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে বারবার ত্রিনেত্রর কথা আসার পর সিবিআই তদন্তের এখতিয়ারে ত্রিনেত্রকে নিয়েছে এবং তদন্ত শুরু করেছে সে নিয়ে আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পর্ব আমাদের আজকের বিষয় ত্রিনেত্র নিয়ে অবশেষে চোখ খুলল সিবিআই 24টি কোম্পানি ঘুরে তৃণমূলের তহবিলে 5 কোটি আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা আছেন কৃষাণু মিত্র বিজেপি নেতা আছেন অমিতাভ মজুমদার সিএ এবং আছেন বিজন সরকার শিক্ষক ওদের কাছে যাব কিন্তু তার আগে ত্রিনেত্র নিয়ে ইডির পর এবার সিবিআই তদন্তে নামলো দেখুন আয়কর দপ্তর ও ইডির পর এবার ত্রিনেত্র নিয়ে তদন্ত নামতে চলেছে সিবিআই সূত্রের খবর ত্রিনেত্র সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংগ্রহের কাজে নেমেছেন সিবিআই এর গোয়েন্দারা একটি কোম্পানি আর তাকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জাল এবার সেই রহস্যভেদের লক্ষ্যে ঝাঁপাতে চলেছে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
সিবিআই এর কাছে তৃণমূল যে হিসেব নিকেশ জমা দিয়েছিল তা থেকেই জানা যায় তাদের নির্বাচনী তহবিলে প্রায় 1,40,00,000 টাকা এসেছে ত্রিনেত্র কনসালটেন্সি থেকে। হিসেবে তাকে অনুদান বলা হলেও পরে তৃণমূলের তরফে দাবি করা হয় এটা নাকি ঋণ অনুদান ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কাটার আগেই সামনে চলে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে জানা যায় শুধু 1,40,00,000 নয়, ত্রিনেত্রর অ্যাকাউন্ট থেকে তৃণমূলের ঘরে গিয়েছে আরো কয়েক কোটি টাকা। যদিও সিবিআই সূত্রে খবর তৃণমূলের দেওয়া 2014-15 আর্থিক বছরের হিসেবে তার কোনো উল্লেখ নেই। সূত্রের দাবি এই পরিস্থিতিতে সত্য উদ্ঘাটনের লক্ষ্যে ময়দানে নামছে সিবিআই। কোন উৎস থেকে ত্রিনেত্রর ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে, সেই টাকা কোন সময় কোথায় গিয়েছে, ত্রিনেত্রর ডিরেক্টর কারা, যাবতীয় বিষয় খতিয়ে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর জন্য খুব তাড়াতাড়ি নথি সংগ্রহের কাজও শুরু করতে চলেছে তারা। নথি চাওয়া হবে ইডি এবং আয়কর দপ্তরের কাছে, কারণ এতদিন ত্রিনেত্র নিয়ে তারাই তদন্ত করেছে। এছাড়াও তথ্য চাওয়া হতে পারে অডিটর রবি কুমার ভট্টারের সংস্থার কাছেও, যার অভিযোগ ত্রিনেত্রর ব্যালেন্স শিটে তাঁর সই নকল করা হয়েছে। সূত্রের দাবি ইতিমধ্যেই তদন্ত শুরুর সবুজ সংকেত এসে গিয়েছে সিবিআই এর দিল্লির দপ্তর থেকে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। তন্ময়বাবু, পরিসংখ্যান যে কত বিচিত্র হয় সেটা বোধহয় ত্রিনেত্রর অডিট ফাইল এবং এই সংক্রান্ত কাগজপত্র দেখলে বোঝা যায়। প্রথম ট্রান্সফার হয়েছে, মোট 7টা ট্রান্সফার হয়েছে। প্রথম ট্রান্সফার হলো যেটা তৃণমূল কংগ্রেস সিবিআই দপ্তরে যে কাগজ দিয়ে দিয়েছে, তাতেও সাক্ষ্য আছে 1,40,00,000। প্রথমে বলা হলো অনুদান, তারপর কোন ম্যাজিকে সেটা ঋণ হয়ে গেল। এটা হচ্ছে 2013-14 আর্থিক বছর। আমি যদি 14-15 আর্থিক বছরে আসি, 11/4/14-তে দ্বিতীয় ট্রান্সফার হচ্ছে 50 লক্ষ, ইলেকশন অ্যাকাউন্টে ঢুকছে, ইলেকশন এসি অ্যাকাউন্ট নাম্বার 201 ইডির কাছে পাওয়া তথ্য অনুযায়ী। 12/4 সেখানে ঢুকছে 40 লক্ষ। 17/4/2014 একই দিনে দুবার মানি ট্রান্সফার হচ্ছে, একবার 40 লক্ষ, একবার 60 লক্ষ। 40 লক্ষ হলো 10:30টায় সকাল এবং 60 লক্ষ হলো দুপুর 3:04 অর্থাৎ মিলিয়ে 1 কোটি হলো একদিনে, শুধু 17/4-এ। 22/4-এ ষষ্ঠবার ট্রান্সফার হচ্ছে 1 কোটি। 28/4-এ সপ্তম ট্রান্সফার হচ্ছে 60 লক্ষ, অর্থাৎ শুধু এপ্রিল মাসের 17 দিনে 3.5 কোটি টাকা ট্রান্সফার হলো। কোথা থেকে, কোন ম্যাজিকে? ব্রাহ্মণের ঘরে জন্মেছি তো, ছোটবেলা থেকে 33 কোটি দেবদেবীর নাম শুনেছি। এখন এই যে দেবদেবীরা, ত্রিনেত্র মানে তো শিব, জগৎ জননী, এই এত দেবদেবীর নামে এই পিকে দেখলাম, ও মাই গড দেখলাম, এই যে এত এত লুট করা যায়, এই যখন ঠাকুমার কাছে ঠাকুর দেবতার গল্প শুনতাম তখন শুনিনি। এখন সমস্যা আমার কাছে আসলে একটা অন্য, সেটা হচ্ছে যে আজকে পার্লামেন্টের, মানে পার্লামেন্ট তো আজকে ছিল না, আজকের আলোচনা হচ্ছিল, বিজেপির সর্বভারতীয় নেতারা বলছিলেন যে জমি বিল পাশ হবে, রাজ্যসভাতেও নাকি পাশ হবে, অথবা যৌথ সভায় টু বি স্পেসিফিক পাস করাবেন তারা, টু বি স্পেসিফিক তারা পাস করাবেন। এখন ওদিকে দিল্লি থেকে যখন ওইটা বলে, তখন এদিকে সিবিআই এইটা বলে। মানে সেই কবে রবি ঠাকুর গান গেয়েছিলেন না, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়, এই কি আসলে বইছে ফুলে ফুলে ঢোলে ঢোলে, এ আমরা আসলে কেউই জানি না সত্যি সত্যি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে তৃণমূল কংগ্রেসের বিকাশ, তার সঙ্গে আমি এই পাটে আসবো। আমি একবার কৃষ্ণবাবুর কাছ থেকে জেনে নিই। কৃষ্ণবাবু, এরপর দুর্নীতি নিয়ে, সারদা নিয়ে এতটা অ্যাগ্রেসিভ দেখা যাবে তো, যেভাবে একটার পর একটা কাণ্ডে আপনাদের মন্ত্রীদের নাম আসছে এবং তারা যথারীতিতে স্বমহিমায় জিরো টলারেন্স আপনারা বলতেন দুর্নীতি নিয়ে, তারা ক্যাবিনেটে থেকে যাচ্ছেন? আমি জানি না আপনি কোথায় নামটা দেখলেন, যারা নামই দেখতে পাচ্ছেন না, যারা নামটা প্রকাশ করেছিল তারা এখন নিজেরাই বলছে যে তাদের কাছে কোনো তথ্য নেই, তাদের কাছে কোনো হাতে কোনো চিঠি নেই। বসুন্ধরা রাজে, সুষমা স্বরাজ, চিঠিগুলো কিন্তু কেউ দেখাতে পারলো না, কিছু পাচ্ছেন না, চিঠিগুলো কিন্তু কেউ দেখাতে পারলো না। মানে এখনো আমি দেখছি যে যারা প্রথম দিন একদম প্রাইম টাইমে ক্লেম করেছিলেন, তারাও কিন্তু এখন বলছেন অমুকের মুখে শুনেছি, তমুকের মুখে। বিজেপির মুখপাত্র বসুন্ধরা বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিতে পারছেন না, বলছেন যে দেখা হবে। না না, আপনি উড়িয়ে দিচ্ছেন অভিযোগটা। আমি বলছি যেই চিঠির ভিত্তিতে অভিযোগটা করা হলো, মূল যেই চিঠির ভিত্তিতে, একটা চিঠি, সেই চিঠিটা কিন্তু এখনো অবধি কেউ দেখাতে পারলো না কেউ। আমি বলছি
কিন্তু আপনি এই বিষয়ে একদম আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের প্রধানমন্ত্রী প্রথম দিন যেটা বলেছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই পথেই এই সরকার চলবে এবং তার কার্য যে 5 বছরের সময়সীমা সেটা তা পূর্ণ করবে এবং দেশের মানুষের কাছে আমাদের কংগ্রেস বলছে ওর সঙ্গে যোগ হওয়া আরেকটা হচ্ছে লেকিন খানে वालों को भागने दूंगा। সে কংগ্রেসের যেটা স্বভাব তারা সেটা মুখেই প্রকাশ করেছেন, সেটা জেনে ভালো লাগলো যে তারা অন্তত দ্বিচারিতা করলেন না। কিন্তু এইখানে আজকের যে বিষয়, আমি একবার শুধু একটা কথা বলি, সুষমা স্বরাজ নিজে কিন্তু চিঠির কথা স্বীকার করেছিলেন, ললিত মোদীকে সাহায্যের কথা। আমি বসুন্ধরা রাজের চিঠির কথা বলছি। বসুন্ধরা রাজে যেই চিঠির বিশেষ বলেছিলেন যে উনি নাকি কোন সরকারের কাছে কোন তথ্য গোপন করতে, সেটা কিন্তু আজ অব্দি তারা কিন্তু দেখাতে পারলেন না। সুষমা স্বরাজের বিষয়টা একদম ভিন্ন। আমি জানি না আজকে যদি এটা আমি ওই বিষয়ে আপনাকে হ্যাঁ, তো এইখানে বলে রাখি যে এই আপনার এই কার্য এরকমই আছে না। 6 মাস লাগলো সিবিআই এইটা বুঝতে যে ত্রিনেত্র বলে একটা সংস্থা তদন্ত প্রয়োজন। হ্যাঁ নিশ্চয়ই 6 মাস। না না 6 মাস কেন, সেই সিবিআই কে তো শুধু ত্রিনেত্র তদন্ত করতে দেয়নি। আজকে ভাবুন এই সিবিআই কে সারদার সাথে সব শুদ্ধ মিলিয়ে 7টি কোম্পানির তদন্ত করার দায়িত্ব ছিল, যেটা রাতারাতি বেড়ে 44টা কোম্পানি হলো। তখন আপনি বুঝতে পারছেন যে চাপটা ওই কটা মানুষের উপর, ওই অফিসের উপর কতটা রাতারাতি বেড়ে গেল। সিবিআই কে সারদার সাথে সব শুদ্ধ মিলিয়ে 7টি কোম্পানির তদন্ত করার দায়িত্ব ছিল, যেটা রাতারাতি বেড়ে 44টা কোম্পানি হলো। তখন আপনি বুঝতে পারছেন যে চাপটা ওই কটা মানুষের উপর, ওই অফিসের উপর কতটা রাতারাতি বেড়ে গেল। তো সুতরাং সুপ্রিম কোর্টে যখন সিবিআই প্রতিনিধি বললেন যে আমি বেছে বেছে বড় কোম্পানি করব, মাননীয় বিচারপতি এগ্রি করলেন, বললেন হ্যাঁ তাই করুন। ভারতের এইসব যে বেআইনি কাজ কারবার যে বিগত 60-65 বছরে হয়েছে, বলুন তো কোন তদন্তটা এত দ্রুত হয়েছে? কোন তদন্তটা রাতারাতি 1 বছরের মা কি 6 মাসের মাথায় যে এতটা? আপনার আত্মবিশ্বাস দেখে নিঃসন্দেহে আমার ভালো লাগছে, কিন্তু আমি দ্রুত সত্যির সাথে আত্মবিশ্বাস তো থাকবে। আমরা তো মানে সত্যমেব জয়তে, অমিতাভ বলছেন 7টা কোম্পানি 7টা তো প্রোগ্রেস এই জায়গায় আমরা আশাবাদী। কিন্তু কিভাবে এই বিচিত্র ত্রিনেত্র যা অবশেষে সিবিআই তদন্ত শুরু করলো, 24টি কোম্পানি ঘুরে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাত 12টার সময় 12টা 1-এ মানি ট্রান্সফার হয়েছে এবং তারপর 12টা 3-এ অন্য একটি কোম্পানিতে, আবার 12টা 7-এ আরেকটি কোম্পানিতে মধ্যরাতের পর টাকা ট্রান্সফার হচ্ছে। 24টি কোম্পানি ঘুরে কিভাবে ত্রিনেত্রর কাছে টাকা এসে পৌঁছলো এবং সেই টাকা অনুদান হিসেবে বা ঋণ হিসেবে পার্টি ফান্ডে গেল। দেখুন, 3 বছরে 1 লক্ষ টাকার বেশি ব্যবসা করতে পারেনি, অথচ তৃণমূলের নির্বাচনী তহবিলে গত বছর 31শে মার্চ ত্রিনেত্র অনুদান দিয়েছিল 1,40,00,000 টাকা। এই অনুদান আবার রাতারাতি ঋণ হিসেবে দেখানোর আবেদন করেছিল শাসক দল। এ নিয়ে বিস্তর জল খোলা হয়, তবে চমক এখানেই শেষ নয়। এরই মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, ত্রিনেত্রর অ্যাকাউন্ট থেকে তৃণমূলের ঘরে ঢুকেছে কয়েক কোটি টাকা। ইডি সূত্রে দাবি 2014 সালে 11 থেকে 28 এপ্রিলের মধ্যে ত্রিনেত্রর অ্যাকাউন্ট থেকে তৃণমূলের নির্বাচনী তহবিলে গিয়েছে 3.5 কোটি টাকা। আরও বিস্তারিতভাবে বলতে গেলে 11 এপ্রিল তৃণমূলের নির্বাচনী তহবিলে জমা পড়েছে 50 লক্ষ টাকা, 12 এপ্রিল 40 লক্ষ টাকা, 16 এপ্রিল 40 লক্ষ টাকা, 17 এপ্রিল 60 লক্ষ টাকা, 22 এপ্রিল 1 কোটি টাকা এবং 28 এপ্রিল 60 লক্ষ টাকা। এখানেই শেষ নয়। তাৎপর্যপূর্ণভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, বেসরকারি ব্যাংকের স্টিফেন হাউস ব্রাঞ্চের যে অ্যাকাউন্ট থেকে তৃণমূলের নির্বাচনী তহবিলে টাকা গিয়েছে, ত্রিনেত্রর নামে সেই অ্যাকাউন্টটি খোলা হয় 2011 সালের 15 জুন, অর্থাৎ বিধানসভা নির্বাচনের ঠিক পরে। ইডি সূত্রে আরও দাবি, টাকার এই খেলায় ত্রিনেত্র একা খেলোয়াড় নয়, তদন্তে নেমে হদিশ মিলেছে এমন আরও 24টি সংস্থার। এ যেন এক জটিল ধাঁধা। 24টি সংস্থা এবং বেশ কয়েক কোটি টাকা। দিনের পর দিন এই বিপুল অঙ্কের টাকা কয়েক ভাগে ভাগ হয়ে ঘুরপাক খেয়েছে সংস্থাগুলির মধ্যে। হঠাৎ একদিন ঘুরপাক খাওয়া শেষ, গোটা টাকাটাই ঢুকে যায় ত্রিনেত্রয়ে। এ বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে কোনো কাগজপত্র আর তার কাছে নেই, তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। ইডির দাবি, তদন্তে নেমে তারা জানতে পারে ত্রিলোক, ত্রিভুবন, জগৎজননী সহ কমপক্ষে 24টি সংস্থায় ঘুরপাক খেয়েছে কয়েক কোটি টাকা। আইনি পরিভাষায় যাকে বলে লেয়ারিং অ্যান্ড রোটেশন অফ মানি।
প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছেন টাকার উৎস গোপন রাখতে এভাবে ঘুরপাক খাওয়ানো হয় তাকে, যাতে বোঝা না যায় বিপুল অঙ্কের এই টাকা এলো কোথা থেকে। তারপর নির্দিষ্ট সময় হতেই মিশন ওভার, সব টাকা জমা পড়ে যায় ত্রিনেত্রর অ্যাকাউন্টে। যে ত্রিনেত্রর খোঁজ আয়কর দপ্তর প্রথম পেয়েছিল এবছর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের আজিমগঞ্জ হাউসে মাইক্রোসেক ক্যাপিটাল নামে একটি সংস্থার দপ্তরে তল্লাশি চালিয়ে প্রচুর নথি বাজেয়াপ্ত করেছিল তারা, যার মধ্যে ছিল ত্রিনেত্রর সঙ্গে আর্থিক লেনদেনের নথিও। এরপরই ত্রিনেত্রকে জালে জড়ায় আয়কর দপ্তর। পরে ত্রিনেত্র নিয়ে তদন্তে নামে ইডিও। তখনই তাদের হাতে আসে টাকা নিয়ে এই গোলক ধাঁধার তথ্য। এরপর আয়কর দপ্তরের কাছে ত্রিনেত্রর বিষয়ে বিস্তারিত তথ্য চায় ইডি। যদিও কলকাতার আয়কর দপ্তরের তরফে বলা হয় তাদের মুম্বাই ইউনিটের অভিযানে ত্রিনেত্র সংক্রান্ত কাগজপত্র মিলেছিল। এরপরেই আয়কর দপ্তরের মুম্বাই ব্রাঞ্চে চিঠি পাঠিয়েছিল ইডি। এখন সেই চিঠির উত্তরের অপেক্ষা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। অমিতাভবাবু, আপনি বলেছেন, আমি দর্শকদের একবার মনে করিয়ে দেবো যে এটা বিচিত্র গল্প। আজিমগঞ্জ হাউসে ইনকাম ট্যাক্স রেড করলো, সেখানে মাইক্রোসেক ক্যাপিটাল বলে একটি কোম্পানিকে তারা স্ক্যানারের আন্ডারে আনলো, যারা ত্রিনেত্র বলে একটি সংস্থাকে টাকা দিয়েছে। এবং তারপরে দেখা গেল সেই ত্রিনেত্রর মনোজ শর্মা বলে একজন ডিরেক্টর, সেই ডিরেক্টর গাড়ি চালান, ট্যাক্সি বা এই ধরনের গাড়ি চালান, তাকে ডাকা হলো। তিনি একটা নয় 60টা কোম্পানির ডিরেক্টর হয়ে বসে আছেন। মানে লেয়ারিং অ্যান্ড রোটেশন অফ মানির এইরকম উদাহরণ, মানে দুদিন পরে ইনকাম ট্যাক্স বিষয়ক বইতে এই উদাহরণ থাকলে অবাক হওয়া যাবে না। তো কিভাবে ঘুরেছিল এই টাকাগুলো? পশ্চিমবঙ্গ কিন্তু আজ ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে একটা রেকর্ড করেছে যে এই জমা খাটছে কোম্পানি, সেটা আজ অন্য কোনো জায়গাতে নেই, বম্বেতে নেই, দিল্লিতে নেই, অন্য কোনো, একমাত্র পশ্চিমবঙ্গ। এটা বোধহয় গিনেস বুকস অফ রেকর্ডে। এবং এক একজনের নামে 60টা 70টা 80টা করে কোম্পানি। আচ্ছা, এখানে যে ত্রিনেত্র নিয়ে আমাদের যেটা কথা হচ্ছে, এক হচ্ছে কি মাইক্রোসেকের এইটা ওঠার পরে আমি মাইক্রোসেকের ব্যাপারে আমি যথেষ্ট হচ্ছে এটা নিয়ে তদন্ত করেছি। করে যেটা দেখছি, এটা কিন্তু একটা রেপুটেড এরা শেয়ার ইয়েতে প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেটে আছে। এবং শুধু তাই নয়, এদের যেটা সেবির সাইটে গেলে বা আরবিআই সাইটে গেলে দেখা যাবে 6 মাস অন্তর এদের কিন্তু অডিট হচ্ছে, স্ক্রুটিনি হচ্ছে। এখন হয় কি, জমা খরচে কোম্পানি যে ধরনের ইয়েতে থাকে, যারা শেয়ার টিয়ার, এটা হয়েছে হয়তো এই কারণে যে শেয়ার কোনো এইসব সংস্থাগুলো শেয়ার বিক্রি করছে। এরা হচ্ছে কি সেকেন্ডারি মার্কেটে আছে, যার ফলে হচ্ছে কি সেবির আইন অনুযায়ী যেটা হচ্ছে এবারে 24টা কোম্পানি, 24টা না, একটা দুটো না, অনেক। আমি দেখছি রাত 12টা 2 12টা 5, মানে 12টা থেকে 12টা 5-এর মধ্যে 3 বার টাকাটা কোম্পানি বদল হয়ে গেল একেবারে। এসব হয়েছে। আচ্ছা, এইখানে আমি একটা তথ্য জোগাড় করেছি, যেটা ইনকাম ট্যাক্সে এই ত্রিনেত্রর ব্যাপারে, এই যে অনুদান বা এটার ব্যাপারে, সেখানে কি বলছে, both Manoj Sharma and Mantosh Kumar Jadhav on 10th March 2015 have given deposition under section 131 of Income Tax Act 1961 that the payment to All India Trinamool Congress as follows are given as accommodation entry for and on behalf of PS Group. আচ্ছা, সেখানে যে এই 1 কোটি যেটা সেখানে দেখা যাচ্ছে কি 29/3/2014-তে আরব ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, তার অফিসটা কোথায়, ট্রিনিটি টাওয়ার 83 তপসিয়া রোড, কলকাতা 46, এটা মনে রাখতে হবে। সেখান থেকে কোথায় গেল, জগৎজননী, আরটিজিএস করে 46,50,000। এরপরে 29/3 দৌলত ফাইন লিজ প্রাইভেট লিমিটেড, 12C চক্রবেরিয়া রোড, কলকাতা 20, সেখান থেকে গেল জগৎজননী, আরটিজিএস করে 1 কোটি টাকা, তার টোটাল 1,46,00,000। এইবারে জগৎজননীর থেকে ত্রিনেত্রই গেল 1,45,00,000। সেখান থেকে 31/3 ত্রিনেত্র থেকে ইলেকশন অ্যাকাউন্ট তৃণমূলের গেল 1,40,00,000। মানে এইগুলো হচ্ছে কি কমিশনের ব্যাপার। এখন এখানে একটা জিনিস, ইলেকশন অ্যাকাউন্ট মানে ওই 201 নম্বর অ্যাকাউন্ট। হ্যাঁ, ওইখানে যেটা। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে যাইবো, এমন বহু সংস্থা এই ইডির তদন্তে উঠে এসছে, যাদের জমা এবং ব্যয় হিসেবে দেখা যাচ্ছে যে যা তাদের রোজগার, তার 10 গুণ, 20 গুণ, কোথাও 30 গুণ মূল্যের ছবি কিনেছে তারা। দেখুন, ত্রিনেত্র ত্রিলোক জগৎজননী তো ছিলই, রহস্যজনক সংস্থার তালিকায় এবার নতুন আরো কয়েকটি নাম, যে সংস্থাগুলি বছরভর সেভাবে ব্যবসা করতে না পারলেও কোটি কোটি টাকা খরচ করে ছবি কিনেছে। আর এই 3টি সংস্থার ডিরেক্টর যারা, তারাই আবার ত্রিনেত্ররও ডিরেক্টর। যেমন মণ্ডপম কমার্শিয়াল লিমিটেড, এই সংস্থার নথি বলছে 2010-11 সালে সংস্থাটির ব্যবসার পরিমাণ ছিল 14,380 টাকা।
আর ব্যালেন্স শিট অনুযায়ী 2010-11 সালেই মণ্ডপম কমার্শিয়াল লিমিটেড 10টি ছবি কিনতে খরচ করেছিল 3,25,00,000 টাকা। তিস্তা ট্রেড লিঙ্কস প্রাইভেট লিমিটেড নামের সংস্থাটি তো ছবি কিনতে আরও বেশি টাকা খরচ করেছে। সংস্থার ব্যালেন্স শিট বলছে 2009-10 আর্থিক বছরে তারা 4,85,70,000 টাকা খরচ করে 13টি ছবি কেনে। কোটি কোটি টাকা খরচ করে যারা ছবি কিনলো তাদের ওই বছর ব্যবসাও নিশ্চয়ই সেরকমই হয়েছিল, এমন যদি ভেবে থাকেন ভুল ভাবছেন। সংস্থার নথি বলছে 2009-10 আর্থিক বছরে তিস্তা ট্রেড লিঙ্কস ব্যবসা করেছিল মাত্র 51,600 টাকার। 2009-10 আর্থিক বছরে আরও একটি সংস্থাও 4 কোটি টাকা খরচ করে ছবি কিনেছিল। সংস্থাটির নাম ড্রিম ভ্যালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড। এই সংস্থার ব্যালেন্স শিট অনুযায়ী 2009-10 আর্থিক বছরে সংস্থাটি 4 কোটি টাকা খরচ করেছিল 4টি ছবি কিনতে। সে বছর তাদের ব্যবসা হয়েছিল কত টাকার? সংস্থার নথি অনুযায়ী 2009-10 সালে ড্রিম ভ্যালি প্রজেক্টস ব্যবসা করেছিল 45,000 টাকার। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যাদের ব্যবসা কয়েক হাজার টাকার তারা কি করে কোটি কোটি টাকার ছবি কিনলো? রহস্য আরও ঘনীভূত হয়েছে সংস্থাগুলির ডিরেক্টরের পরিচয় পাওয়ার পর। কারণ সংস্থাগুলির দুই ডিরেক্টর কিশোর কুমার মণ্ডল এবং মন্তোষ কুমার যাদব আবার ত্রিনেত্ররও অন্যতম ডিরেক্টর। এই জটিল রহস্যেরই এখন সমাধান খুঁজছেন গোয়েন্দারা। সুমন ঘড়াই, এবিপি আনন্দ। বিজন, এমনিতে ত্রিনেত্র আর তৃণমূলের মধ্যে একমাত্র টিটা ছাড়া আর কিছু কমন নয়, কিন্তু আমার বক্তব্য যে আমরা এটা বিশ্বাস করি যে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের মতো দল অত্যন্ত এইসব ব্যাপারে পাই পয়সার হিসেব রেখেছে এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিষয়টা করেছে। এখনো পর্যন্ত আমার একটাই সংশয়, একটাই খটকা, যে কোনো বিবৃতি পাওয়া গেল না। তো এটা এক মুহূর্তে নসাৎ করে দেওয়া যায় যে এই বিরোধীরা যা বলছেন, তন্ময়বাবুরা যা বলছেন, কিষাণরা যা বলছেন, সমস্ত মিথ্যে, বাজে কথা। এর আগে এই কথাগুলো বলা যখন হচ্ছিল অভিযোগ আকারে, না একটা প্রশ্ন যোগ করবো এক লাইনের, সেটা হচ্ছে যে ললিত মোদী ইস্যুতে ভারতবর্ষের ভিতর একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যাদের কোনো স্টেটমেন্ট নেই, কেন? দুটো বিষয় এখানে। একটা অভিযোগ, বহুদিন ধরেই অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফান্ডে টাকা গেছে, এই অভিযোগ উঠছে। তার জবাব, একটা জবাব, এটা বাজে কথা বলছে তন্ময় বাবুরা একেবারে। এই জায়গাটায় তারা যাদেরকে দেওয়ার কথা তাদের কাছে নথি দিয়ে এসছে, ডাকা হয়েছিল, এবং প্রশ্ন হলো না একটা রাজনৈতিক দল শুধু টাকা নেয় না, সমস্ত রাজনৈতিক দল কারোর কাছ থেকে টাকা নেয়। কিন্তু আমি বলছি ত্রিনেত্রর নথি অভিযোগ নয়, তুমি অভিযোগ বলে শুরু করলে। আমি বলছি ত্রিনেত্রর ব্যাংক স্টেটমেন্টটা হলেই তো যে না তৃণমূল কংগ্রেসের নাম লেখা আছে, এটা বাজে কথা, তৃণমূল কংগ্রেস যুক্তই না, বলে দিলেই হয়ে যেত। টাকা নিয়েছে চেকে একটা ন্যাশনালাইজড ব্যাংক থেকে, আগে বলো অনুদান না ঋণ, যেটা মূল খটকা। এবার প্রশ্ন হলো ইলেকশন কমিশনের কাছে হিসেব দিয়েছে, যারা হিসেব চেয়েছিল তাদের কাছে গিয়ে হিসেব দিয়ে আসা হয়েছে ইডি দপ্তরে গিয়ে। এই যে দেয়া হলো সিবিআই এর কাছে, ত্রিনেত্র বলে তো কিছু অস্তিত্বই করা যায়, দেখা যায় এই ধরনের কোম্পানিগুলো যখন একটা রাজনৈতিক দলকে টাকা দেয় তাদের কি ব্যালেন্স শিট আছে, কি আছে, এগুলো কি রাজনৈতিক দলগুলো সব চেক করে? তো কোম্পানি তারা তো কে দিল? একটা কোম্পানি টাকা দিচ্ছে, তাহলে রাজ্য সরকার মনোজ শর্মার বিরুদ্ধে মামলা করা উচিত। তো একটা রাজনৈতিক দলের কথা আমি বলছি, রাত 12টা থেকে 12টার 5-এর মধ্যে টাকাটা 3টে কোম্পানি বদল করেছে। বিজন, এর তো একটা জবাব মানুষ চাইছে। অবশ্যই চাইবে। এটা সবটাই যেমন অভিযোগ, এটা প্রকাশ্যে আনুক যারা তদন্ত করছেন, যে সমস্ত সংস্থাগুলো, এই সংস্থাগুলো কারা ছাড়পত্র দিল চালানোর জন্য, কোম্পানিটা চলছিল কি করে? মন্ডলের কমার্শিয়াল 14,000 টাকার ব্যবসা করেছে, 14,380 টাকার ছবি কিনেছে এক বছরে 3,25,00,000। তিস্তা ট্রেড লিঙ্কস তারা 51,600 টাকার ব্যবসা করেছে, 4,85,70,000 টাকা করে 13টা ছবি কিনেছে। ড্রিম ভ্যালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড 45,000 টাকার ব্যবসা করেছে 9-10 অর্থবর্ষে, 4 কোটি টাকা দিয়ে 4টে ছবি কিনেছে। দোষ নন্দ ঘোষ তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানোর একটা চেষ্টা, আর একটা লাইন, কোন রাজনৈতিক দল 700 কোটি 600 কোটি 500 কোটি টাকা কেউ কেউ বিদেশ থেকে আনছে, আবার কেউ মিসড কল ইনটু ডোনেশন ইজ ইকুয়াল টু পার্টি ফান্ড, এটা ঠিক করতে ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। তুমি ললিত মোদী সংক্রান্ত বিষয়ে মুখ খুলছো, ভালো লাগছে। এখনো পর্যন্ত তৃণমূলের বক্তব্য পাইনি, তোমার বক্তব্য পেয়ে ভালো লাগছে। দুর্নীতি ইনটু ডোনেশন, এটাকে প্রমাণ করার চেষ্টা হচ্ছে না। আমি কি ভাবছি জানো, এটা পে ব্যাক নয় তো, পে ব্যাক কি জানি না। না আমি বলছি সৌগত বাবুগুলো এই কাজ বকুনি খেয়ে গেল মুখ খুলে। আচ্ছা ত্রিনেত্র কোম্পানি এখনো তো পেলাম না একটা বিবৃতি। ত্রিনেত্রর মতো অনেক কোম্পানি, এই প্রথম তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় শাসক দলের দুর্নীতি নিয়ে চুপ, এই প্রথম। বরঞ্চ যিনি চুপ ছিলেন না তিনি বকুনি খেলেন। এটা বিদেশি ত্রিনেত্রর মতো আমি অ্যাপ্রিশিয়েট করছি। ত্রিনেত্রর মতো বহু কোম্পানি আছে যেগুলো অন্য রাজনৈতিক দলকে টাকা দিয়েছে, দিচ্ছিল কারা, চলতে দিচ্ছিল কেন? তাদের কেন্দ্রের দায়ী নয় কংগ্রেস, বিজেপি,
যে যখন ক্ষমতায় ছিল এই ধরনের বিজেপি কে টানছেন কেন আপনি? বিজেপি কোথায় ছিল? আপনারা সেই কেন্দ্রের সরকারে আপনারা সমর্থন করেন, সেই কেন্দ্রের সরকারে আপনারা মন্ত্রী ছিলেন, তাদেরকে বন্ধ করা উচিত। আপনারা কোথায়? আপনাদের সহযোগিতা ছিল। আমার সময় একেবারে শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার এবং NHIT Polytechnic College, Durgapur, pioneer in diploma engineering education.